খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, জানালেন মির্জা ফখরুল। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আরোগ্য কামনায় দেশ জুড়ে দোয়া ও মোনাজাত। বিগত সরকারের মতো ভিন্ন মত দমন আর হবে না, বলছে বিএনপি ও জামায়াত। শত জুলুম নির্যাতনেও দেশ ছাড়েনি জামায়াত, বললেন আমির। রক্তচক্ষু উপেক্ষা করে সবাইকে নিয়ে দেশ চালানোর প্রত্যয়। শূন্য হাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন ৩৯ বাংলাদেশি। ব্রাজিলের কাজের ভিসা থাকলেও জোর করে ঢাকায় পাঠানো অমানবিক, বলছেন বিশেষজ্ঞ। কাজের ভিসা নিয়ে ব্রাজিলে গিয়েছিল এবং পরে ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র যায় এবং এইভাবে যাওয়ার জন্য একের জন্য ৩০-৩৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। ট্রাম্প প্রশাসন তাদের ফেরত পাঠায়। একের পর এক ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা, দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার দাবি। পরীক্ষামূলকভাবে বুড়িমারি বন্দরে পৌঁছালো ভুটানি পণ্য। ভারতের রোড পারমিট পেলেই মালামাল পাঠানো হবে ভুটানে, বলছে কাস্টমস। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের। গ্রিন কার্ডধারীদের তথ্য যাচাইয়ের নির্দেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় এমন তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা সহ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় নেতারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে সবার মাঝে ফিরে আসবেন, এই প্রত্যাশা গোটা বাংলাদেশের। বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত সংগ্রামের নাম বেগম খালেদা জিয়া, যিনি সব সংকট আর সম্ভাবনায় পথ দেখিয়েছেন দেশবাসীকে। গণতন্ত্রের জন্য লড়াই করা সেই আপসহীন নেত্রী এখন শয্যাশায়ী। শারীরিক নানা জটিলতা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। শুরুতে কেবিনে থাকলেও পরে স্থানান্তর করা হয় সিসিইউতে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দোয়া করেন দলের শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আমরা দোয়া চেয়েছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। শুধু ঢাকা নয়, বিএনপি নেতাকর্মীদের প্রার্থনার হাত প্রসারিত হয়েছে নগর থেকে শহর গ্রামে। রাজশাহীর বিভিন্ন মসজিদে দলীয় প্রধানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন বিএনপি নেতাকর্মীরা। সাভারের আমিনবাজারে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, ইনশাল্লাহ আগামীতে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারে। চট্টগ্রামের সন্দ্বীপে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। এছাড়া নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। জানান, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা।
নির্বাচনের মধ্য দিয়ে গোটা জাতি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার অপেক্ষায় আছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের কাউন্সিলে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। এ সময় সংবাদকর্মীদের দলীয় লেজুর বৃত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশন। সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা। বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও সংবাদকর্মীদের যেন পেশাদারিত্বের সাথে কাজ করতে দেয়া হয়। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন তাদের কাছে প্রত্যাশা থাকবে সাংবাদিক হয়রানি থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদের ম্যানিফেস্টোতে আমরা সুস্পষ্ট উল্লেখ চাই যে সাংবাদিকদের জন্য আপনারা কি করবেন। গণতন্ত্রে সাংবাদিকতা এবং সরকারের যে কর্মকাণ্ড, সেই মত প্রকাশের স্বাধীনতা সবকিছু কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, শত্রু না, সেটা যেন আপনারা অঙ্গীকার করেন এবং কথায় এবং কাজে যেন আপনাদের মিল থাকে, সেই প্রত্যাশাটা আমরা করব। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। যে কোনো মূল্যে যে কোনো দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো। দলীয় স্বার্থে লুটপাট, বিদেশে অর্থ বাজারকে সাপোর্ট দিব না, চুরি দুর্নীতি প্রশ্রয় দিব না। এই কমিটমেন্ট যদি থাকে, এটা একটা জাতীয় ঐক্যের পরিবেশ হতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক তারা যেন ভিন্ন মত দমন না করে। বলেন, জনগণ এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করেছেন। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টা আমরা নিশ্চিত করব। এ সময় সাম্প্রতিক মব ভায়োলেন্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। শত জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালায়নি জামায়াত, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারে গেলে দেশি বিদেশি কোনো লাল চক্ষু পাত্তা দেবে না জামায়াত। শুক্রবার ঢাকা 17 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামানের উদ্যোগে যুব ছাত্র নাগরিক গণসমাবেশে এমনটা জানান তিনি। ঢাকায় জুড়ে সুরে চলছে জামায়াত প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। শুক্রবার ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার SM খালেকুজ্জামানের উদ্যোগে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে আয়োজন করা হয় যুব নাগরিক গণসমাবেশ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন আসনের প্রার্থী, দলটির মূল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে, ইফটিজিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। গত 54 বছরে জামায়াতে ইসলামীর যে গঠনমূলক, সুশৃঙ্খল, মানবিক রাজনীতি উপহার দিয়েছে, এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই। 11টার পর মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 54 বছর দেশের মানুষের সাথে ধোঁকাবাজির রাজনীতি করেছে বিভিন্ন দল। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। আমির আরো বলেন, শত জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালায়নি জামায়াত। তাদের কোনো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী,
জামাতে ইসলামের নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থকও মাথা নত করে নাই। জামায়াতে ইসলামীর সমাবেশে গুলি হচ্ছে, হামলা করা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এর জবাব ভোটের মাধ্যমে দেশের জনগণ দেবেন বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির। আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন প্রক্রিয়ায় আটকে গিয়ে দেশে ফিরতে হলো আরও ৩৯ বাংলাদেশিকে। স্বপ্ন পূরণের আশায় ঘর ছেড়ে যাওয়া এসব মানুষ ফিরলেন শূন্য হাতে, সঙ্গে অপমান, লজ্জা আর গভীর হতাশার বোঝা। অভিবাসন বিশেষজ্ঞদের মতে সরকারের সতর্কতার পাশাপাশি এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই গল্পই থাকছে মাহমুদ হাসানের রিপোর্টে। আটলান্টিকের ওপারে স্বপ্নের আমেরিকা, উজ্জ্বল ভবিষ্যতের লোভনীয় গল্পে প্রতিদিনই কত স্বপ্ন দেখেন হাজারো তরুণ। মার্কিন মুলুকে গিয়েও কত স্বপ্নেরই না করুণ মৃত্যু। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর দমন নীতির কারণে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ অভিযান। বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়া এসব অভিবাসন প্রত্যাশীদের জোর করে পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। শুক্রবার ভোরের কুয়াশাচ্ছন্ন শাহজালাল বিমানবন্দরের আকাশ থেকে নামল বিশেষ এক ফ্লাইট। সেই বিশেষ ফ্লাইটেই স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৩৯ বাংলাদেশিকে, যাদের স্বপ্ন ছিল স্বপ্নের দেশ আমেরিকায় উন্নত জীবনের, যে স্বপ্ন ভেঙে গেছে নির্মমতায়। নানা জটিলতায় এবছরে এখন পর্যন্ত ২২০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ঢাকায় ফেরা এসব মানুষের অনেকেই বৈধ কাজের ভিসায় ব্রাজিল গিয়েছিলেন, কিন্তু আরও একটু উন্নত জীবনের আশায় তারা অবৈধ পথে পাড়ি জমান সুদূর আমেরিকায়। অবশেষে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন আইনের কাছে হেরে গিয়ে দেশে ফিরতে হলো ভাগ্যহত এসব মানুষকে। এভাবে বৈধভাবে অবৈধ হওয়ার পথে ছেড়ে দেওয়া ভীষণ দুর্ভাগ্যজনক এবং দায়িত্বহীনতা বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান। কিন্তু তারা যুক্তরাষ্ট্র যাওয়ার পর যেহেতু তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, তাদের আবেদন কিন্তু প্রত্যাখ্যাত হয় এবং ট্রাম্প প্রশাসন তাদের ফেরত পাঠায়। নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই অঞ্চল থেকে মানুষজনকে যুক্তরাষ্ট্র পাঠানোর লোভ দেখিয়ে ৩০-৩৫-৪০ লাখ টাকা নেওয়া হচ্ছে। নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের সতর্ক হওয়ার পাশাপাশি এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিতেরও তাগিদ দেন তিনি। সরকারের সতর্ক হওয়া উচিত যে আসলে তারা কি ব্রাজিলে থাকবে নাকি ব্রাজিল থেকে অন্য দেশগুলোতে চলে যাবে। এজেন্সিগুলো যারা এইভাবে পাঠাচ্ছে আর তাদের আসলে আমি মনে করি জবাবদিহিতার আওতায় আনা উচিত। বিশেষত যারা ভাবছে যে কোনো অনিয়মিত পন্থায় যুক্তরাষ্ট্র বা ইউরোপ চলে যাব, তাদের সবার বোঝা উচিত প্রতিটি দেশ কিন্তু এখন কঠোর হচ্ছে। স্বপ্ন যখন সঠিক পথ হারায় তখন সেই স্বপ্নই জীবনকে ডুবিয়ে দেয় অনিশ্চয়তার অন্ধকারে। অবৈধ অভিবাসন রোধে সচেতনতা এখন সময়ের দাবি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এক সপ্তাহে 4টি ভূমিকম্প, যার 3টির উৎপত্তিস্থলে নরসিংদীতে। আতঙ্কে জেলাটির সাধারণ মানুষ। তারা বলছেন নিয়ম নীতির তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। এখন ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভেঙে ফেলা জরুরি। দ্রুত ব্যবস্থানের কথা বলছে জেলা প্রশাসন। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চোখে মুখে আতঙ্ক, কপালে দুশ্চিন্তার ভাঁজ। এক সপ্তাহে টানা 4 বার ভূমিকম্পের পর উদ্বেগ উৎকণ্ঠায় নরসিংদীবাসী। বৃহস্পতিবার বিকালেও অনুভূত হয় 3.6 মাত্রার ভূমিকম্প। উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল। কম্পন শুরুর পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এর আগে গত 21 নভেম্বর সকালে আঘাত হানে 5.7 মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। এতে জেলাটিতে প্রাণ গেছে অন্তত 5 জনের। ফাটল ও ভাঙন দেখা গেছে শতাধিক ভবনে। আরেকটি ভূমিকম্পের উৎপত্তি স্থলও নরসিংদী। স্থানীয়রা বলছেন বিল্ডিং কোড সহ নিয়ম নীতি না মেনে একের পর এক যত্রতত্র গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। দেরিতে হলেও এখন নিতে হবে কঠোর ব্যবস্থা। 5.7 যে অবস্থা হয়েছে, এটা যদি 6.6 মধ্যে যায়, তাহলে আমার মনে হয় আমাদের নরসিংদী এই যে বড় বড় বহুতল বিল্ডিংগুলি আছে, এগুলি কয়টা থাকবে আমার ধারণা নাই। যত্রতত্র বিল্ডিং তৈরি করা, কোড না মানা এবং 2 নম্বরে মাল ইউজ করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদের এই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণতা বাড়ছে। এরকম যদি ভূমিকম্প হয়
তাহলে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে চলবো? নিয়ম না মানার কারণে অনেক বিল্ডিং সহজেই ধসে যায়। চারিদিকে এক সাইডে বলে ফাটল দেখা যাচ্ছে, মানে এটা একটা ঝুঁকিপূর্ণ, মানে হারা সবাই টেনশনে আছে। ব্যবস্থা নিতে উদ্যোগী জেলা প্রশাসনও, তবে এখনো তা আশ্বাসে আটকা। একটা কমিটি দিয়েছে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদের নেতৃত্বে, যে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং সকল বিল্ডিং বা স্থাপনাগুলো নির্মিত হয়েছে কিনা, যেসব ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব এবং সেগুলো যদি খালি করার প্রয়োজন মনে করে কমিটি, তাহলে আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বার্মা প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগ স্থলে অবস্থিত নরসিংদী, তাই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এলাকাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম থেকে প্রায় 6.5 টন 7 রকম পণ্যের একটি কার্গো ট্রাক বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। বুড়িমারি স্থলবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষ করেছে। জানা গেছে, লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে আসা 6.5 টন পণ্য ভুটানে পাঠানোর সকল প্রস্তুতি গ্রহণ করেছে। বুড়িমারি স্থল শুল্ক সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, ভারতের কাছে রোড পারমিট নেওয়া হয়েছে, মালামাল ভুটানে পাঠানো হবে। গত রাত 4:30টার দিকে বুড়িমারি স্থল শুল্ক স্টেশন এসে পৌঁছেছে। ইন্ডিয়ান কাস্টমস রুট পারমিট পাইলে আজকে আমরা পাঠিয়ে দিব, যদি না হয় তাহলে আগামীকাল ফার্স্ট আওয়ারে আমরা এটা রিলিজ করার চেষ্টা করবো। এখন ভোলা থেকে বরিশাল যাতায়াতে সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন রাজধানীতে থাকা ভোলাবাসী। এতে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পরে সন্ধ্যা 6:30টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন। বিকেলে পরিস্থিতি মোকাবেলায় শাহবাগ থেকে বাংলা মঞ্চমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নবীগঞ্জ লতিফ হাজির মোড়ে জনসভা হয়। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। তিনি বলেন, যারা আজীবন একটি মাত্র আদর্শে অবিচল থেকেছে, কখনো কম্প্রোমাইজ করেনি, তাদের হাতেই ধানের শীষের পতাকা তুলে দেবেন তারেক রহমান। জনসভা শেষে মোম শিখা প্রজ্বলন করে নারায়ণগঞ্জ 5 আসনের মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সভায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সাংসদ আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সহ নেতারা উপস্থিত ছিলেন। অনেকে আপনারা এই জায়গায় কারণ নির্যাতিত আশেকটা বললো যে যারা কারণ নির্যাতিত তাদেরকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে উপহার দেওয়া হচ্ছে। এই উপহার আর ওই কারাবাস এক না, একটা কেস আর ওই নির্যাতন একটা। আপনারা জানেন, স্বৈরাচার সরকার আমলে নারায়ণগঞ্জের পরিচিত একজন সন্ত্রাসী নাচুর কিভাবে কেমনে হত্যা হয়েছে আমি জানি না, আপনারা জানেন না, ওই মামলার আসামি আমি। সপ্তাহ দুয়েক আগে সবজির দাম খানিকটা কমলেও এখন আবারও লাগামহীন। বেশিরভাগ সবজির দরে সেঞ্চুরি। কিছুটা কমার পর ফের বেড়েছে পেঁয়াজের দাম। এমন অবস্থায় সংসারের খরচ সামলাতে ক্রেতার হিমশিম দশা কাটছে না। নতুন বাংলাদেশেও কেন সরকারি তদারকি জোরদার হলো না, বাজারে গিয়ে সেই প্রশ্ন রেখে ক্ষোভ ঝাড়ছে মানুষ। ছুটির দিনে ব্যাগ ভর্তি কাঁচা বাজার সেরে বাসায় ফিরতে চান অনেকেই। রাজধানীর কারওয়ান বাজারে আনাগোনা বেশ। শীতকালীন রঙিন সবজিতেও বাজার ঠাসা, কিন্তু পুরো ব্যাগ ভরতে ক্রেতাদের পকেটে পড়ছে টান। সপ্তাহ দুয়েক আগেও সবজির দরে খানিকটা স্বস্তি ছিল। চলতি সপ্তাহে ফের উল্টো চিত্র। শিমের কেজি নেমেছিল 60 টাকায়, এখন দ্বিগুণ। টমেটো, কাঁচামরিচ 120, গাজর, বরবটি ও মটরশুঁটি 80 থেকে 100 টাকা। ঠান্ডাকালে লাউয়ের কদর বাড়ে। ফুলকপি, বাঁধাকপিও লোভনীয়, কিন্তু দাম দর এখনো চড়া।
পুরান জিনিসগুলো হয়ে গেছে, নতুন জিনিস আইতেছে, কারণ নতুন জিনিস আপদামি হইতেছে আর নতুন জিনিস কিছু 10 টাকা কেজিতে দাম বেশি আছে। আমদানির কারণ কম, এই কারণে দামটা একটু বেশি, আবার আমদানি হলে দামটা ঠিক হয়ে যাবে। পেঁয়াজের দাম অল্প হলেও কমেছিল, এখন ফের ঊর্ধ্বমুখী। নতুন আলুর স্বাদ নিতে জিভে জল, কিন্তু গরিবের অপেক্ষা যেন ফুরায় না। আমাদের আয়ের থেকে ব্যয় বেশি, খরচের পরিমাণ বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। চাল ডাল হতে কাঁচা সবজিটা এখন মানে নাগালের বাইরে। লোকে যে পরিমাণ সবজি খাওয়ার দরকার ছিল সে পরিমাণ সবজি খেতে পারছে না, তারা যে পরিমাণ কিনতো, আমি নিজেই যে পরিমাণ কিনতাম এখন সে পরিমাণ কিনতে পারছে না। গণ অভ্যুত্থানে দেশ বদলেছে, আশা ছিল বাজারে তদারকি বাড়বে, দাম থাকবে নাগালে, তবে সেই আশায় গুড়ে বালি। যে দাম এক বাড়াইতে এরা বাড়ায় কিন্তু কমানোর সময় এরা কমায় না। এটা তো আমাদের দেশে বড় সমস্যা, কারণ কোনো মনিটরিং নাই, কোনো জবাবদিহিতা নাই। দোকানদাররা বলছে এলসি বন্ধ, সেই কারণে ইন্ডিয়া থেকে মাল আসে না, সেই পেঁয়াজ বিভিন্ন জিনিস। তো আমরা আসলে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আসলে হতাশ। কারণ হচ্ছে কি, মানুষ যে আয় হিসাবে মানুষ ব্যয় করতে পারতেছে না, কিনতে পারতেছে না। এদিকে ডিমের ডজন 120 টাকা, ব্রয়লার মুরগি 150, সোনালী 250-র আশেপাশে। মাছের বাজার আগের সপ্তাহের মতোই, দরদামে তেমন নড়চড় নেই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ড সদস্য নিহতের ঘটনায় তোলপাড় যুক্তরাষ্ট্র। এর জেরে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে 19টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য নতুন করে যাচাই এবং পশ্চিমা মূল্যবোধের পরিপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের মতো কঠোর সব সিদ্ধান্তের কথাও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। থ্যাঙ্কসগিভিং উৎসবের আমেজ রূপ নিল বিষাদে। ওয়াশিংটনের রাস্তায় দায়িত্ব পালনের সময় আফগান যুবকের গুলিতে প্রাণ হারালেন ন্যাশনাল গার্ড সদস্য সারা ব্রেকস্ট্রম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরেক সদস্য এন্ড্রু উলফ। হামলাকারী রহমানুল্লাহ লাকানওয়াল 2021 সালে বিশেষ ভিসায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার কথা জানিয়েছে দেশটির প্রশাসন। এ ঘটনার পরপরই অভিবাসন নীতির বড় পরিবর্তনের ডাক দেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করেছেন, যারা আমেরিকার নিরাপত্তা কিংবা পশ্চিমা সভ্যতার জন্য হুমকি, তাদের নাগরিকত্ব বাতিল করে দেশ ছাড়তে বাধ্য করা হবে। বন্ধ হচ্ছে অনাগরিকদের সব ফেডারেল সুবিধাও। জাতীয় নিরাপত্তার স্বার্থে আফগানিস্তান, ইরান ও কিউবা সহ 19টি দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ড নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ট্রাম্প প্রশাসন বলছে, বিগত সরকারের ভুল নীতির কারণেই আজ হুমকির মুখে যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন কঠোর পদক্ষেপের কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে।